আসসালামু আলাইকুম। জুনিয়র ক্লাসরুমের পক্ষ থেকে আমি তোমাদের মাহফুজ ইসলাম মিশু ভাইয়া আজকে একটা ক্লাস নিয়ে হাজির। আজকে ক্লাসে আমরা আলোচনা করব জ্যামিতিক পার্ট নিয়ে। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উপপাদ্য 20 নিয়ে আলোচনা করব। তো উপপাদ্য 20 থেকে আলোচনা করতে গেলে আমাদের দুইটা টপিক জানতে হবে। সেই দুইটা টপিক হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার যখন আমরা বৃত্তস্থ কোণ নিয়ে আলোচনা করতে যাব তখন যে জিনিসটা কি এটার একটু সম্মুখীন হব। তার আগে ভাইয়া একটু দেখাই দিক যে আজকে যে টপিকটা আলোচনা করব এই টপিকটার গুরুত্ব কতটুকু। আসলে আমরা বাঙালি এরকম যে হচ্ছে কোনো কিছুর পিছনে যদি লাভ না থাকে আমরা ওটা করতে চাই না। যখনই দেখি যে না এটা করার পর আমার এতটুকু উপকার হবে অথবা এতটুকু লাভ আছে তখন দেখবো আমরা ওইটার পিছু চলে যাই। তো সেম কাজ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটার গুরুত্ব বলতে কি কোন কোন বোর্ডে কোথায় আসছে আমরা এটা একটু দেখার চেষ্টা করব। দেখো আমাদের এই টপিকটা যশোর 2020 সালে আসছিল, ময়মনসিংহ 20 সালে আসছিল, সিলেট 2019 সালে আসছে, দিনাজপুর 2019, ঢাকা 2017, ঢাকা 16, যশোর 16। এই বোর্ডগুলাতে এতদিন পর্যন্ত আমাদের এই টপিকগুলো আসছে। মোটে বলা চলে 1 2 3 4 5 6 7টা বোর্ডে এখন পর্যন্ত আসছে এই টপিকটা। এবং বিভিন্ন স্কুলে বাংলাদেশে যতগুলো স্বনামধন্য স্কুল আছে বেশিরভাগ স্কুলে এই টপিকটা আসে পরীক্ষার প্রশ্নতে। তো আমরা যদি এটা খুব সহজেই সলভ করতে পারি তাহলে ধরে নাও পরীক্ষার জন্য তোমার 4 মার্ক হাতে ধরা থাকবে। এই টাইপের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে সৃজনশীল হয়। তো চলো চেষ্টা করি আজকে এই টপিকটাকে খুব সহজভাবে শেখার জন্য কিভাবে শেখা যায়। তো দেখো আমরা হচ্ছে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই দুইটা টপিক নিয়ে একটু আলোচনা করি। তাহলে দেখো দেখি ভাইয়া যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। আমি যখন বৃত্তস্থ কোণের সংজ্ঞাটার দিকে একটু চোখ দিচ্ছি যে বৃত্তের দুইটা যে পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করতেছে। তো এইখানে যখন পড়তে যাচ্ছি তখন যে বলে একটা ওয়ার্ড পাচ্ছি, তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে জিনিসটা কি। তো দেখো তুমি যদি একটা বৃত্ত অঙ্কন করো, এই যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা। তো এই বৃত্তের যে কোনো দুইটা বিন্দু, যে কোনো তুমি যেইখান থেকে নাও কোনো সমস্যা নেই। দেখো তুমি যদি এইখান থেকে এইখান পর্যন্ত যোগ করো তবুও এইটা একটা যে। তুমি যদি বলো না ভাই আমি এইখান থেকে এইখানে নিব তবুও এইটা যে। তুমি যে কোনো দুইটা বিন্দু, বৃত্তের যে কোনো দুইটা বিন্দু তুমি যদি সংযোগ করো তাহলে যে রেখাংশটা পাবা ওইটাই হচ্ছে যে। আশা করি তোমরা যে কি জানো চিনো, কারণ তোমরা ক্লাস 8 লেভেলও পড়ে আসছো এই টপিকগুলা। তাহলে যে কি ভাইয়া, যে হচ্ছে বৃত্তের যে কোনো দুইটা বিন্দু এর সংযোজক রেখাংশটা। এই যে একটা বৃত্ত এর যে কোনো তুমি দুইটা বিন্দু নাও, এইখান থেকে এইখানে নাও তবু এইটা একটা যে। বুঝে গেছে? তাহলে আমরা প্রথমত যে জিনিসটা জানার চেষ্টা করলাম যে জিনিসটা কি, এই যেটা কি। তারপরে এখন আমরা জানবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ কি। তাহলে আমরা জানলাম যে কি, যে হচ্ছে বৃত্তের যে কোনো দুইটা বিন্দু। তুমি চাইলে এইখান থেকে এইখানে নাও, কোনো সমস্যা নাই। তুমি যদি কেন্দ্র দিয়ে নিতে চাও নাও, এই দিক দিয়ে এইদিকে। তাহলে যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশটাই হচ্ছে যে। আশা করি যে কি বুঝে গেছে। দেখো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বৃত্তস্থ কোণে। তো দেখো ভাইয়া খুবই সহজ। তুমি যদি একটা টপিককে কঠিন করে নাও তাহলে তোমার জন্য কঠিন হবে, বাট তুমি যদি সহজভাবে চিন্তা করো তোমার জন্য সহজ। এখানে কঠিনের কিছুই নেই। বলছি কি বৃত্তস্থ কোণ। তাহলে আগে আমরা একটা নর্মালি বৃত্ত অঙ্কন করি। তো এই যে ভাইয়া একটা বৃত্ত অঙ্কন করছি। আচ্ছা বৃত্ত দেখা যায় কিনা, আচ্ছা দেখো এই পাশে যদি অঙ্কন করি, ভাইয়া এই যে একটা বৃত্ত অঙ্কন করছি। এখন ওরা বলছে কি দেখো বৃত্তের দুইটি যে, কয়টা যে ভাইয়া? দুইটা যে, কিন্তু একটা না। তাহলে আমি এইখান থেকে এইখানে একটা নিলাম, এইখান থেকে এইখানে একটা নিলাম, দুইটা যে নিছি। দেখো এইখান থেকে এইখানে একটা যে, এইখান থেকে এইখানে একটা যে। বলছে বৃত্তের দুইটা যে পরস্পরকে বৃত্তের উপর কোন বিন্দুতে ছেদ করলে, তাহলে বৃত্তের দুইটা যে, ধরে নাও এইটা একটা যে, এইটা একটা যে, এই দুইটা যে বৃত্তের উপর যে বিন্দুটাতে ছেদ করছে এইখানে একটা কোণ উৎপন্ন হইল না। দেখো তো এই জায়গায় একটা কোণ উৎপন্ন হইল না। এই কোণটাই হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। কোণটার নাম কি? বৃত্তস্থ কোণ। বলে ভাইয়া কি বললেন যে তুমি ফার্স্ট অফ অল একটা বৃত্ত আঁকো। এই যে ভাইয়া বৃত্ত আঁকছি, এই বৃত্তের তুমি যে কোনো দুইটা যে নাও। দেখো যে দুইটাকে কিন্তু পরস্পরকে ছেদ করতে হবে। তো এই যে আমি একটা যে নিলাম, এই যে একটা যে নিলাম, দুইটা যে নিছি। তো এই যে এর মধ্যবর্তী যেই কোণটা হইলো এই কোণটার নাম হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। বুঝে গেছে? কেউ যদি বলে ভাই আমি এমনে নিব না, আমি এমন করে নিব, নাও এই যে এমন করে নিবে, এই দিক থেকে
এই দিকে নিবে। নাও এই যে এইখানেও একটা কোণ উৎপন্ন হইলো, কোনো সমস্যা নাই। তোমাকে বলছি কি বৃত্তের দুইটা যে, এই যে দুইটা যে পরস্পরকে, এই যে পরস্পরকে বৃত্তের উপর কোন বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। টপিক ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই দুইটা টপিক আমাদের লাগবে। তাহলে বৃত্তস্থ কোণ কি ভাইয়া? দেখো এই যে একটা বৃত্ত, যে কোনো দুইটা যে পরস্পরকে ছেদ করলে, এই যে ছেদ করলো, এই যে কোণটা উৎপন্ন হলো, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন জানবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ কি। তাহলে আশা করি বৃত্তস্থ কোণ বুঝা গেছে। তাহলে তুমি যদি এই চিত্রটার দিকে লক্ষ্য করো, তোমরা যদি ক্লাসটা ফুল দেখে থাকো ভাইয়াকে কমেন্টে জানাইও দেখি যে এই ত্রিভুজে বৃত্তস্থ কোণ কোনটা। দেখো দেখি, এই এ থেকে বি পর্যন্ত এটা একটা যে, এ থেকে সি পর্যন্ত এটা একটা যে, তাহলে এখানে বৃত্তস্থ কোণ হইলো কোনটা? এই যে এটা বৃত্তস্থ কোণ, এই যে এইটা, এই পুরাটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কি আসলো? বি এ সি। তোমার যদি এরকম ত্রিভুজটার তুমি নাম দিতা, এখানে হচ্ছে এরকম, এখানে হচ্ছে এরকম, ধরে নাও এখানে নাম দিলা এ বি সি। হ্যাঁ, তোমার এই জায়গায় কোণ উৎপন্ন হলো, তো এই কোণটার নাম কি? কোণ সবসময় মাঝে থাকে। কোথায় থাকে ভাইয়া? মাঝে। তাহলে এই যে বি, এই যে বি, এই যে এ, এই যে এ, এই যে সি, এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এই যে কোণ সবসময় কোথায় থাকে? কোণ সবসময় মাঝে থাকে। তাহলে কি কোণ? এই যে পাইলে, এটার নাম কি? বৃত্তস্থ। তাহলে এইখানে বৃত্তস্থ কোণ কোনটা? বি এ সি। এই যে কোণটা পাইলা, এই কোণটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। বুঝে গেছে? এইবার দেখো আমরা হচ্ছে কেন্দ্রস্থ কোণ একটু জানার চেষ্টা করি। কেন্দ্রস্থ কোণ কি? আচ্ছা দেখো, কেন্দ্রস্থ কোণ বলতে কি, তুমি আগে একটা কোণ আঁকো তো। ধরে নাও তুমি একটা কোণ আঁকলা এরকম, তো এই কোণের শীর্ষবিন্দু কোনটা? শীর্ষবিন্দু বলতে কি, যে মাথায় আছে, সবার উপরে আছে, তাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। তো এই যে একটা কোণ, এটা শীর্ষবিন্দু, এইটা, এইটা না? এই যে দেখো দেখি, তুমি যে একটা কোণ আঁকলা, এই কোণটার শীর্ষবিন্দু কোনটা? এইটা না? তো তোমার এই শীর্ষবিন্দুটার অবস্থান হইতে হবে কেন্দ্রস্থ কোণের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে। কথা বুঝুনি? আবার দেখো, যে তোমার একটা বৃত্ত আছে ধরে নাও, এখন তুমি যে একটা কোণ আঁকবা, এই কোণের মাথাটা অর্থাৎ এই কোণের শীর্ষটা এর অবস্থান হইতে হবে বৃত্তের কেন্দ্রের মধ্যে। তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে এর কেন্দ্র, তাহলে এই যে এর মাথাটার অবস্থান হইতে হবে তোমার বৃত্তের কেন্দ্রে। দেখো সংজ্ঞাটা কি বলছে, একটা কোণের শীর্ষবিন্দু। তাহলে তুমি এখানে একটা কোণ আঁকলা, ধরে নাও এই যে আমি একটা কোণ আঁকলাম, একটি কোণের শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু বলতে কোনটা? এই যে এইটা, এই মাথাটা, এই যে মাথাটা। তাহলে একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, তাহলে দেখো এর মাথাটা কোথায় আছে? কেন্দ্রে আছে না? তাহলে এই যে এর মাথাটা কোথায় আসলো? কেন্দ্র। তাহলে একটা কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে তাহলে কি বলা হচ্ছে? দেখো কোণটিকে ওই বৃত্তের একটা কেন্দ্রস্থ কোণ বলা হয়। তাহলে এই যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বুঝে গেছে? তুমি যদি নাম দাও বি এ সি, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কি ভাইয়া? বি এ সি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। বুঝে গেছে? টপিক ক্লিয়ার? আবারও বলি কেন্দ্রস্থ কোণ কি। দেখো, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে তোমার যে একটা কোণ আছে, এই কোণের মাথাটা অর্থাৎ শীর্ষবিন্দুটা বৃত্তের কেন্দ্রে হইতে হবে, বৃত্তের কেন্দ্রে। তাহলে এই যে একটা বৃত্ত ছিল, দেখো এই যে একটা বৃত্ত ছিল, তাহলে এই বৃত্তের কেন্দ্র এইটা, তাহলে এই কোণের মাথাটা হইতে হবে কেন্দ্রে। তাহলে এই যে কেন্দ্রে নিলা, নিয়ে এই দিক টান দিলা। বুঝে গেছে? তো এইখানে যে তোমার কোণটা উৎপন্ন হইলো, এই কোণটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তুমি যদি নাম দাও বি এ সি, শেষ, সমস্যা নাই। এখন যদি বলো ভাইয়া বৃত্তস্থ কোণ, তুমি চাইলে এই যে দেখো বৃত্তস্থ কোণ কি ছিল? এই উপর থেকে দেখো, এই যে দেখো। আচ্ছা আমরা বৃত্তস্থ কোণটা আরেকবার দেখি, এটা দেখলাম কেন্দ্রস্থ। এখন যদি বলি বৃত্তস্থ, বৃত্তস্থ কি? যে যে কোনো দুইটা যে, এই যে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ। আর কেন্দ্রস্থ কোনটা ভাইয়া? এটা হচ্ছে কেন্দ্রস্থ। এই যে এইখান থেকে গেল, এইখান থেকে, এটা হচ্ছে কত? কেন্দ্রস্থ। তাহলে এই দুইটা টপিক ক্লিয়ার, যে বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ কি। কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে এটা হচ্ছে কেন্দ্রস্থ, যেটা হচ্ছে এই জায়গায় উৎপন্ন হচ্ছে বৃত্তের উপর কোন বিন্দুতে, সেটা হচ্ছে কি ভাইয়া? বৃত্তস্থ কোণ।
তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই দুইটা টপিক আশা করি ক্লিয়ার। তাহলে এই জায়গায় কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? এই যে এটা ছিল কেন্দ্র, এই যে এটা ছিল কেন্দ্র এই জায়গায়, তাহলে বি ও সি এটা হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ না? এই যে এতটুকু বি ও সি কি কোণ? কেন্দ্রস্থ কোণ। টপিক ক্লিয়ার? তাহলে এই যেটা কেন্দ্রে যেই কোণটা মানে হচ্ছে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের উপর যে কোনো দুইটা যে হচ্ছে পরস্পরকে ছেদ করলে যেই কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন দেখো আমরা হচ্ছে উপপাদ্য 20-এ চলে যাই। এতক্ষণ ধরে উপপাদ্য 20-এর মধ্যে যে কথাটা লেখা ছিল ওই কথাটাকে বোঝার চেষ্টা করলাম। দেখো উপপাদ্য 20-এ কি আছে, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ দুইটাকেই এতক্ষণ বোঝার চেষ্টা করলাম। তাহলে এই দুইটা যদি বুঝি তাহলে চিত্রটা ভালোভাবে বুঝবো, প্রমাণটা ভালোভাবে বুঝবো। টপিক ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা সরাসরি এখন উপপাদ্য 20-এ চলে যাচ্ছি। দেখো তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করো কি বলছে, বৃত্তের একই চাপের উপর। তাহলে দেখো এই যে ধরে নাও এটা একটা বৃত্ত, এইখান থেকে এতটুকু হচ্ছে একটা চাপ, ধরে নিলাম আমি একটু একটা চাপ নাম দিলাম, কি নাম দিছে ওরা এখানে দেখো বি সি, আমি ধরলাম এটা হচ্ছে একটা চাপ। তো এই চাপের উপরেই তোমাকে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ দুইটা কোণই অঙ্কন করতে হবে। কি কোণ? একটা কেন্দ্রস্থ একটা বৃত্তস্থ। বলে কেমনে অঙ্কন করবো ভাইয়া? এই যে এইখানে কেন্দ্র দিয়ে দাও, তাহলে এইখান থেকে তুমি যদি এতটুক টানো তাহলে এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আবার এইখান থেকে তুমি যদি এইরকম করে টানো তাহলে এইটা কি কোণ? বৃত্তস্থ কোণ। একটু আগেই তো শিখাইলাম। তাহলে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কি হইতে হবে? শর্ত দিছে কিন্তু চাপটা একই চাপ হইতে হবে। এই যে দেখো একই চাপ নিছি বিসি, তুমি চাইলে এখানে ডি নিতে পারো, বি ডি সি না নিলেও সমস্যা নেই। দেখো তাহলে বিসি চাপ একই চাপ, তুমি যদি এরকম নিতা তাহলে কিন্তু হইতো না। ধরে নাও তুমি নিচে কেমন এখানে বৃত্ত আছে এইখান থেকে এতটুকু, আর এইটাকে হচ্ছে তুমি এরকম নিলা, তাহলে কিন্তু প্রমাণটা হইতো না। ওদের কিন্তু চাপ একই নাই, একটা চাপ এই জায়গায় আর একটা চাপ এই জায়গায়, দুইটার কিন্তু চাপ ভিন্ন হচ্ছে। তোমাকে বলছে ওরা একই জায়গায় মানে হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এই যে চাপটা একই লাগবে। এইখান থেকেই কেন্দ্রস্থ উৎপন্ন হয়েছে, এইখান থেকেই বৃত্তস্থটা উৎপন্ন হচ্ছে, একই চাপের উপর। চাপটা যদি ভিন্ন হয় তাহলে কিন্তু হবে না। আবারও বলতেছি, এই যে দেখো বিসি একই চাপের উপর, এইখান থেকেই কেন্দ্রস্থ উৎপন্ন হয়েছে, এইখান থেকেই বৃত্তস্থটা উৎপন্ন হয়েছে, চাপটা একই। আবার বলতেছি ভুল করবা না, এই বিসি থেকেই কেন্দ্রস্থ, এই বিসি থেকেই হচ্ছে কি বৃত্তস্থ। তোমরা যদি ক্লাসের যে কোনো টপিক না বুঝে থাকো কমেন্টে অবশ্যই জানাবা, ভাইয়া তোমাদের ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করবে। আর এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে ভাইয়া আমাদের জুনিয়র ক্লাসরুম পেজের লিঙ্ক, জুনিয়র ক্লাসরুম ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে, তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। তো দেখো এখন হচ্ছে আমাকে ওরা কি বলছে, প্রশ্নটা একটু যদি দেখো, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এই যে একটা বৃত্ত, এই বৃত্তটার এটা হচ্ছে একটা কেন্দ্র, ধরে নিলাম আমি এখানে একটা বি আর সি, এটা হচ্ছে একই একটা চাপ, এই চাপের উপর ধরে নাও একটা কেন্দ্রস্থ কোণ আছে, এই চাপের উপর ধরে নাও একটা বৃত্তস্থ কোণ আছে। ওদের কথাটা কি বলছে ওরা দেখো, বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা ভাইয়া? ধরলাম আমি হচ্ছে এক্স, কেন্দ্রস্থ কোণকে ধরলাম হচ্ছে এক্স, কেন্দ্রস্থ কোণ। টপিকটা একটু ভালো করে বুঝিও, কেন্দ্রস্থ কোণকে ধরলাম হচ্ছে এক্স, বলছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, বৃত্তটাকে আমি ধরলাম ওয়াই, বৃত্তস্থ কোণকে ধরলাম হচ্ছে ভাইয়া ওয়াই। দেখো তাহলে কেন্দ্রস্থ কোণকে ধরলাম হচ্ছে এক্স, বৃত্তস্থটাকে ধরলাম ওয়াই। ওরা কি বলছে দেখো, ওরা বলছে হচ্ছে যে এই যে কেন্দ্রস্থ কোণটা আছে এইটা বৃত্তস্থের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটার দ্বিগুণ এ, এ যদি হয় 5 এ হবে 10। বুঝে গেছে মান? আমি একটু জাস্ট এটা হচ্ছে কল্পনা করে নিচ্ছি যে এর মান যদি হয় 5 এর মান হবে কত? 10। কেন? ওরা প্রশ্নেই বলে দিছে যে কেন্দ্রস্থ যে কোণটা আছে এই কোণটা হচ্ছে দেখো কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণটা, এই কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কোণটার দ্বিগুণ এ, তাহলে এ যদি হয় 5 এ হবে কত? 10। বুঝছো? তোমাকে এটাই প্রমাণ করতে বলছে ওরা যে কেন্দ্রস্থ কোণটা
বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কোণটার দ্বিগুণ এ, তাহলে এ যদি হয় 5, এ হবে কত 10। এই টপিকটাই ওরা তোমাকে প্রমাণ করতে বলছে। বুঝছো? আশা করি বুঝছো। না বুঝে থাকলে আবার দেখো ভাইয়া উপরে বুঝাবে এখন। তাহলে দেখো দেখি এখানে হচ্ছে, এখন আমরা এটা একটু বর্ণনা দেই যে মনে করি অকেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, অকেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত। তারপরে কি করতেছে দেখো, তার একই উপচাপ, এই যে দেখো একই উপচাপ, কিন্তু চাপটা একই হইতে হবে। তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান। এই যে বিসি এর উপর দণ্ডায়মান দুইটা কোণ আছে, কি কি কোণ দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এ বিসি একটা বৃত্ত, আর বিসি চাপের উপর দণ্ডায়মান। দণ্ডায়মান কি দাঁড়া হয়ে আছে, কে কে আছে দেখো, বি ও সি। এই কোণটার নাম কি, একটু আগে শিখছো, এই যে কেন্দ্রস্থ কোণ। আরেকটা কি, বি এ সি, এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যে এইটাই লিখছে ভাইয়া। এখন প্রমাণ করতে যে লাইনটা হবে, ওই লাইনটা ভাইয়া নিচে বুঝাচ্ছে দেখো। প্রমাণ করতে হবে বি ও সি, অর্থাৎ কি কোণ, কেন্দ্রস্থ কোণ। দেখো কি প্রমাণ করতে বলছে ওরা, কেন্দ্রস্থ কোণ, একটু নিচে দেখো, কেন্দ্রস্থ কোণ আর হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ, ওরা তোমাকে কি বলছে দেখো, বলছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এর 2 গুণ এ। এই টপিকটা বোঝার চেষ্টা করিও যে এই কোণটার দ্বিগুণ এ, এ যদি হয় 5, এ হবে 10, এর দ্বিগুণ এ। তাহলে তুমি যদি এইখানে ধরে নাও এটা যদি হয় 5, এটা যদি হয় 10, কেমনে হলো, কারণ এর দ্বিগুণ এ, এ যদি হয় 5, এ হবে 10। এই টপিকটা 180% ভুল করে মানুষ, কোথায় 2 গুণ করতে হবে, এই জিনিসটাই খালি জাস্ট আমার কথাটাকে বিশ্বাস করো, মানুষ এটা গুলায় ফেলে যে কোথায় 2 গুণ করব, সবাই ভুল করে। তো এর দ্বিগুণ এ, এ যদি হয় 5, এ কত হবে 10, এ যদি হয় 5, এ হবে 10। এই যে দেখো কি বলছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এর 2 গুণ এটা। তাহলে এ যদি হয় 5, তাহলে 5 এর দ্বিগুণ কত, 5 দুগুণী 2, 5 দুগুণী 10। তাহলে এ যদি 5 হয়, এর 2 গুণ তাহলে 10। তাহলে এখন তুমি যে মাঝখানে একটা ইকুয়াল দিবা, ইকুয়ালটা যে দিবা, এখন তুমি 2 কোন পাশে গুণ করবা, আমার প্রশ্ন। দেখো সবাই কিন্তু 2 গুণ করে এই কেন্দ্রস্থর সাথে, সবাই 2 গুণ করে, কিন্তু এটা ভুল ভাইয়া। তুমি দেখো বলছি কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটার সাথে সবাই 2 গুণ করে, কিন্তু এই কোণটা তো বড়, এর মান তো তোমার 10, এর দ্বিগুণ এ। তাহলে তুমি দুইটা এর সাথে গুণ করবা, কিন্তু ভুল, কারণ তুমি ইকুয়াল দিচ্ছ, এই পাশে আছে 5 ধরে নাও, এই পাশে আছে 10, তুমি যদি আবার এর সাথে 2 গুণ দাও তাহলে কত হলো, 20 ইকুয়াল 5। 20 কখনো 5 এর সমান হয়, হয় না। তো এই টপিকটা অলওয়েজ মাথায় রাখবা যে 2টা গুণ হয় এই 5-এর সাথে গুণ হবে, অর্থাৎ বৃত্তস্থর সাথে, অর্থাৎ যে দ্বিগুণ, কথাটা খাতায় লিখে রাখতে পারো, যে দ্বিগুণ তার সাথে কখনো 2 গুণ হয় না, যে দ্বিগুণ তার সাথে কখনো 2 গুণ হয় না, যে 3 গুণ তার সাথে কখনো 3 গুণ হয় না, যে 5 গুণ তার সাথে কখনো 5 গুণ হয় না, তার অপর পক্ষর সাথে 5 গুণ হয়। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 2 গুণ, এর দ্বিগুণ এ, এই যে কেন্দ্রস্থ, তাহলে এ দ্বিগুণ, কেন্দ্রস্থ দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থর সাথে কখনো 2 গুণ হবে না, তার অপর পক্ষর সাথে 2 গুণ হবে। এই যে তাহলে অপর পক্ষ কোনটা, বৃত্তস্থ, তাহলে বৃত্তস্থর সাথে 2 গুণ হবে। তাহলে কি হচ্ছে দেখো দেখি, এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে 5 দুগুণে কত, 10, আবার এই পাশেও পাচ্ছ 10, তাহলে 10 10 সমান না, তখন তুমি এই জায়গায় ইকুয়াল লিখতে পারবা, তার আগে কিন্তু ইকুয়াল লিখতে পারবা না। আমার কথাটা বুঝছো? পারলে খাতার সাইডে নোট করে লিখতে পারো যে যার দ্বিগুণ, যে দ্বিগুণ ধরে নাও বৃত্তস্থ দ্বিগুণ, তাহলে বৃত্তস্থর সাথে 2 গুণ হবে না, হবে কেন্দ্রস্থর সাথে। যদি হয় কেন্দ্রস্থ দ্বিগুণ তাহলে বৃত্তস্থর সাথে 2 গুণ গুণ। এক কথায় যে দ্বিগুণ তার সাথে কখনো 2 গুণ হবে না তার অপর পক্ষের সাথে। এখানে কে দ্বিগুণ, এখানে হচ্ছে তোমার কেন্দ্রস্থ দ্বিগুণ। দেখো বলছি কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 2 গুণ, তাহলে কেন্দ্রস্থর সাথে 2 গুণ করা যাবে না, কার সাথে 2 গুণ করতে হবে, বৃত্তস্থর সাথে। যে দ্বিগুণ তার সাথে কখনোই 2 গুণ করব না, যে 10 গুণ তার সাথে কখনোই 10 গুণ করব না, তার অপর পক্ষের সাথে করব। কেন করব, কারণ আমাকে মাঝখানে একটা ইকুয়াল দিতে হবে। তো এই ইকুয়ালটা তুমি যদি দাও, ধরে নিলাম বৃত্তস্থর মান হচ্ছে 5,
কেন্দ্রস্থর মান তাহলে কত হবে, যেহেতু 2 গুণ তাহলে 10, তাহলে তুমি যদি এখন দুইটা এই পাশেই গুণ করো তাহলে তো তোমার ভ্যালু আসতেছে এই পাশে 20 আর এই পাশে 5 থাকেই যাচ্ছে। কখনো কি এটা ইকুয়াল হয়, কখনোই হয় না। তাহলে দুইটা কোন দিকে, তুমি যদি দুইটা এই পাশে গুণ করো তাহলে 5 দুগুণে 10 আর এই পাশে 10 মিলে গেল। আশা করি এই টপিকটা বুঝছো, আশা করি বুঝছো। তাহলে দেখো দেখি এই জায়গায় কি হচ্ছে, বিওসি, এই যে বিওসি এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। আর বিএসি, যে বিএসি এই কোণটা কি কোণ ভাইয়া, এই কোণটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ। তাহলে 2 কার সাথে গুণ করছি, বৃত্তস্থর সাথে 2 গুণ করছি। কেন, কারণ কেন্দ্রস্থ দ্বিগুণ, যে দ্বিগুণ তার বিপরীতের সাথে 2 গুণন। এই যে কেন্দ্রস্থ 2 গুণ, এর বিপরীত কি আছে, বৃত্তস্থ, তাহলে বৃত্তস্থের সাথে 2 গুণ করো। বিপরীত বলতে এর অপোজিট পক্ষ, অপর পক্ষ। তাহলে আশা করি টপিকটা বুঝছো। তাহলে বিওসি ইকুয়াল টু বিএসি, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। এখন দেখো দেখি এইখানে যদি দেখো অঙ্কন আমরা কি লিখছি, অঙ্কন এখানে কিছুই নেই আহামরি। মনে করি এই যে এসি রেখাংশ এটা হচ্ছে কেন্দ্রগামী নয়, এখানে আহামরি কিছু নেই। দেখো তো এসিতে কি কেন্দ্র দিয়ে গেছে, যায়নি। কেন্দ্র দিয়ে কে গেছে, আমরা হচ্ছে একটা এডি আঁকছি, কেন্দ্র দিয়ে নিয়ে আসছি, এই যে এডি। অর্থাৎ এটাকে হচ্ছে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলাইছি, দুইটা ত্রিভুজ বানাই দিছি। এই জায়গায় আমরা কি করছি, এখানে দেখো এই যে এরকম দুইটা ত্রিভুজ বানাইছি, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমরা এখানে দুইটা ত্রিভুজ বানানোর চেষ্টা করছি। তো এটাই বলছি যে এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, আর এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ, এ বিন্দু দিয়ে হচ্ছে এডি। এতটুকু টপিকে ভাইয়া হচ্ছে এই টপিকটা এখন মিশাই দিচ্ছে। দেখো ভাই এইটা মিশাই দিচ্ছে। তোমরা যদি চাও, যারা তুলনি এতক্ষণ ধরে বুঝছো, হ্যাঁ এখানে ছিল মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যারা তুলছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা তুলনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভাই হচ্ছে এটা মিশায় এখন আমরা এই প্রমাণটা দেখব, যে বিওসি ইকুয়াল টু বিএসি, এই প্রমাণটা হচ্ছে আমরা এখন দেখব। তোমরা যারা তুলনি তারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে হচ্ছে খাতায় তুলিও। আচ্ছা ভাইয়া দেখো তাহলে হচ্ছে ভাইয়া মিশাই দিচ্ছি। তাহলে প্রমাণ কি লাগবে আমাকে, আমি ভাইয়া হচ্ছে প্রমাণটা সাইডে লিখে রাখো। প্রমাণ হচ্ছে লাগবে যে হচ্ছে বিওসি ইকুয়াল টু বিএসি, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। দেখো তাহলে এটা যদি প্রমাণ করতে হয়, দেখো দেখি আমরা এখন প্রমাণ করব। প্রমাণ, তাহলে আমরা যদি প্রমাণ করতে যাই, দেখো তোমাকে কি প্রমাণ করতে হবে, একটা বিওসি না। তো এই যে দেখো বিওসি এইটা প্রমাণ করতে হবে তোমাকে। দেখো এই যে বি, এই যে ও, এই যে সি, তো এই বিওসি এই যে এই কোণটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এই কোণটাকে প্রমাণ করতে গেলে তোমাকে দুইটা ভাগে ভাগ করতে হচ্ছে। কেমন ভাইয়া, দেখো একটা বিওডি, এই যে দেখো একটা বিওডি আর একটা হচ্ছে সিওডি, বুঝনি? দেখো এটা ছিল এরকম, এটাকে দুই ভাগে ভাগ করা আছে, এটা হচ্ছে বিওসি, এটা হচ্ছে বিওসি। এই যে বিওসি তোমাকে প্রমাণ করতে হবে। এই বিওসি কে ওরা দেখো মাঝখানে একটা ডি দিয়ে দিছে, এই যে মাঝখানে। ধরে নাও তোমার কাছে 4 টাকা আছে, এটা তোমাকে প্রমাণ করতে হবে, কিন্তু ওরা তোমাকে, দোকানদার 4 টাকা না দিয়ে তোমাকে দিল কি 2 টাকা আর 2 টাকা। তখন তুমি কি করবা, এই 2 টাকা আর 2 টাকা যোগ করে হচ্ছে 4 টাকা করবা। তো তোমাকে ওরা এইটা প্রমাণ করতে বলছে বিওসি, কিন্তু এখানে সরাসরি বিওসি না থাকে, কি হয়েছে, মাঝখানে একটা পার্টিশন, ভাগ হয়ে গেছে। তো এই ভাগটা কি ডি, তাহলে এই যে এতটুক আর এতটুক যদি তুমি যোগ করে দাও পুরাটা পাবা না। এই যে এতটুক আর এতটুক যদি যোগ করে দাও, বিওডি, দেখো তো বিওডি যোগ সিওডি, এই যে সিওডি, বিওডি আর সিওডি যদি যোগ করে দাও তাহলে এই পুরাটা পাবা না, বিওসি। অর্থাৎ ছিল তোমার 4 টাকা, 4 টাকাটাকে 2 টাকা 2 টাকা করলা। এই বিওডি এতটুক কোণ, সিওডি এতটুক কোণ, এতটুক কোণ আর এতটুক কোণ দুইটাই যদি যোগ করো তাহলে হচ্ছে বিওসি পাবা, পুরাটা পাবা। তো আমরা হচ্ছে আগে একটা নিয়ে কাজ করব। দেখো এইখানে হচ্ছে ধাপ 1, তোমরা বুঝার পরে পরে তুলে নিও, বুঝে গেছে? তাহলে হচ্ছে ভাই একটু সুবিধা হবে। দেখো ধাপ 1 এ হচ্ছে আমরা ত্রিভুজ এ ও বি নিয়ে কাজ করব। কি ত্রিভুজ, দেখো এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, এই ত্রিভুজটা এ ও বি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি। তো তোমাদের আরেকটু শিখাই নতুন কিছু। দেখো যে এটা যদি একটা ত্রিভুজ হয়,
ত্রিভুজের যদি যে কোনো একটা বাহুকে বর্ধিত করো, এটা একটা সূত্র, ভালো করে বুঝো, যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণের মানটা তার বিপরীত, বিপরীত বলতে কোন দিক, এই দিক আর এই দিক, ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ, মানে এই যে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ এইটার মান যদি হয় তোমার ধরে নাও 100, তাহলে তুমি এই দুইটা কোণ যোগ করে পাবা হচ্ছে 100। এটা ধরে নাও যদি x, এটা y, তাহলে এই যে x প্লাস y যোগ করে পাবা 100। মানে এই কোণটাকে যে তুমি বের করে দিলা, এই বহিস্থ কোণটা হচ্ছে এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান। এই কোণ দুইটা যদি তুমি যোগ করো তাহলে এই কোণটা পাবা। আশা করি বুঝছো যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাওয়া যায় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। তাহলে দেখো এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, এ ও বি, এই ত্রিভুজটাই যে এ ও বি, এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করো, এইখানে দেখো তো বর্ধিত কাকে করছে, এই কোণটাকে যদি তুমি বর্ধিত করো তাহলে এই কোণটা কার কার সমান, এই যে দেখো আমি কি করছি, এই কোণটাকে বের করে দিছি, বর্ধিত করছি, তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটার এই কোণটার সমান। এই কোণটাকে কি করছি, বের করে দিছি, একটু আগে বুঝাইলাম, এই কোণটাকে বের করে দিছি, তাহলে এই কোণটার মান হচ্ছে এই কোণটার এই কোণটার সমান। বুঝছো, এই কোণটার মান কত, এখানে হবে বি, এখানে হবে বি, এখানে হবে ও। তাহলে দেখো এই কোণটার মান কার কার সমান, এই কোণটার আর এই কোণটার। তাহলে তুমি কি লিখতে পারো, দেখো ত্রিভুজে লেখা যায় এরকম যে বি ও ডি, অর্থাৎ হচ্ছে এই কোণটা বি ও ডি ইকুয়াল বি ও ডি, এই কোণটা সমান সমান কোন কোণ লেখা যায়, একটা কোণ লেখা যায় এই কোণটা বি এ ও, বি এ ও যোগ এই যে এই কোণটা নিলাম, দেখো কোণ সব সময় মাঝখানে থাকে, এই যে বি এ ও এই কোণটা যোগ আরেকটা কোন কোণ, এই কোণটা, তাহলে এ বি ও, এ বি ও, তাহলে এটা পেয়ে গেলাম, কোনো সমস্যা নাই, বুঝা হয়ে গেলে তুলে নিও। এখন দেখো তো এটা একটা কি ত্রিভুজ না, এটা একটা বৃত্ত না, তো তোমরা জানো না বৃত্তের ব্যাসার্ধের মানগুলো সমান হয়। তো দেখো তো এইখান থেকে তুমি যদি এতটুকু যা সমান, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, সবগুলোরই মান কিন্তু সমান। বুঝে গেছে, তো এই যে দেখো এই ব্যাসার্ধের মানগুলো কি সমান। তো দেখো তো এইখান থেকে ও থেকে যে বি আসলো আর ও থেকে যে এ গেল, এই ও থেকে বি আর ও থেকে এ, এই দুইটা কিন্তু সমান। কেন ভাইয়া, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই ও এ আর ও বি সমান, এটা একটা সূত্রের মতো আর কি, একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। তাহলে ও এ আর ও বি, তাহলে আমরা এখন লিখতে পারি যে দেখো ও এ সমান সমান ও বি, এই যে ও এ সমান সমান ও বি, এই ও এ আর ও বি সমান, এই যে দেখাইলাম যে এটা একটা বৃত্ত, এখান থেকে যতগুলো টানো কেন্দ্র থেকে সব সমান, তাহলে ও এ আর ও বি সমান। বুঝে গেছে, ও এ আর ও বি যদি সমান হয়, এখন দেখো তো তাহলে যদি একটা ত্রিভুজ এর যদি দুইটা বাহু সমান হয় তাহলে এই ত্রিভুজটার নাম কি, সমদ্বিবাহু ত্রিভুজ না। তো দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান, তাহলে এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কি পাইলা তুমি, এই যে দেখো এইটা আর এটা কি পাইলা, সমান পাইলা, এইটা আর এটা সমান পাইলা, এই বাহু আর এই বাহু কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে ও এ আর ও বি সমান, ও এ আর ও বি কি সমান। তাহলে দেখো ও এ আর ও বি যদি সমান হয় তাহলে এই যে কোণটার এই কোণটা সমান, কারণ কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান, তাহলে এইখানে যে কোণটা পাইছো আর এইখানে যে ছোট্ট কোণটা পাইছো এই কোণটা সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান লেখা যায়। দেখো আমাদের আর 5 মিনিট লাগবে ক্লাসটা শেষ হইতে, এখনই শেষ হয়ে যাবে। দেখো তাহলে এই কোণটার এই কোণটা সমান, তাহলে কি লেখা যায়, বি এ ও আর এ বি ও সমান লেখা যায়। এই কোণটা কেন সমান লেখা যায়, কারণ এই ও এ আর ও বি সমান, তাহলে ও এ আর ও বি যদি সমান হয় তাহলে এই কোণটার এই কোণটা সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। তাহলে দেখো তো বি এ ও আর এ বি ও সমান লেখা যায় না, যায়। আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করো, আমাদেরকে তো বি ও সি এটা প্রমাণ করতে হবে, আরেকটা কি প্রমাণ করতে হবে, বি এ সি, বি এ সি, বি এ সি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে না। দেখো তো বি এ সি, তো বি এ সি কে প্রমাণ করতে গেলে আমরা দুইটা কাজ পাবো, দেখো একটা পাবো হচ্ছে বি এ ও, বি এ ও যোগ একটা পাবো হচ্ছে সি এ ও,
CaO। দেখছো আমরা হচ্ছে দুইটা মান লাগবে, মানে হচ্ছে তুমি যদি 4 কে ভাঙাও তাহলে এই যে 2 যোগ 2, এই পুরা কোণটা BAC, এই কোণটার পরিবর্তে BAO CaO, এই দুইটা কোণ মিলে দেখো এই পুরা কোণটা হচ্ছে। আমাদেরকে কিন্তু এটাও প্রমাণ করতে হবে, বুঝছো? তাহলে দেখো দেখি আমাদের কি লাগতেছে, BAO অর্থাৎ BAO এই মানটা লাগতেছে। এখন দেখো আমরা এটা পুরাটাই যদি লিখি, এখন এই যে এইটা লেখো আবার, যে কোণ BOD ইকুয়াল, দেখো তো BAO লেখা যায়, এই যে BAO লিখলাম, এই যে BAO যোগ, দেখো তো BAO এর সমান সমান কি এই কোণটা না, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান না। 2 আর 2 যদি সমান হয় তাহলে তুমি এই 2 যোগ 2 করতে পারো, তাহলে এইটা আর এটা যদি সমান হয় এটা লিখলাম, আবার এইটার পরিবর্তে আমি এটা লিখবো, এই যে এইটার পরিবর্তে কি লিখতেছি এটা, তাহলে দেখো BAO কেন লিখলাম, এটার পরিবর্তে কেন এটা লিখলাম, কারণ এটা আর এটা সমান। তাহলে এখানে কি লেখা যায়, এই যে আমাদের প্রমাণের কাজ শেষ, একটা পারছি দুইটা শেষ, তাহলে BAO আর BAO দুইটা BAO না, এই যে 2BAO শেষ আমাদের প্রমাণ, আর 2 মিনিটে হয়ে যাবে। দেখো তাহলে BOD ইকুয়াল কি পাইলাম, BAO 2BAO, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে পারো অথবা ধাপ 1। দেখো তাহলে কি পাইলাম, এটাকে একটা দিয়ে রাখলাম, তাহলে BOD, এই যে BOD এটা সমান সমান পাইলাম 2BAO। অনুরূপ ভাবে চিন্তা করো, দেখো দেখো তোমরা যদি না তুলতে পারো একটু ব্যাক করে ভিডিওটা ব্যাক করে আবার তুলে নিও। তাহলে দেখো দেখি আমরা যদি এখন এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, এই ত্রিভুজটাতে কি আছে, A আছে, C আছে, O আছে, আর এখানে একটা D আছে। এই যে এই ত্রিভুজটা নিয়ে যদি চিন্তা করো ACOD, তো এইটার মতোই না, আমরা এখানে কি পাইছিলাম BOD, আর এই ত্রিভুজে কি পাবো, দেখো ধাপ 2 লিখবা অনুরূপ ভাবে, এটা বুঝলে ওইটাও বুঝবা। এখানে কি পাইছিলাম BOD, এই কোণটা, শুধু এই কোণটা। এইবার হচ্ছে COD, দেখো COD ইকুয়াল, এই যে COD, আচ্ছা BOD ইকুয়াল কি লিখছিলাম একটু দেখো তো, BOD ইকুয়াল কি লিখছিলাম 2BAO কয়টা কোণ পাইছিলাম, দুইটা। BOD এই যে শেষে দেখো যেটা পাইছিলাম BOD ইকুয়াল 2BAO তাহলে ওইটা যদি ওইরকম হয় এটা ওইরকম হবে। COD, এই যে COD ইকুয়াল 2CAO লেখা যায়, CAO লেখা যায়, বুঝছো? তাহলে CAO COD, এই যে COD এটার পরিবর্তে, এই যে এইটার পরিবর্তে লেখা যায় 2CAO। যেহেতু এটা লেখা যায় তাহলে ওইটাও লেখা যায় BOD। এইটার প্রমাণটা যেমনে আসছে ওইটাও, এইটা যেমনে বের করলাম ওইটা ওইরকম করে বের হবে। তাহলে কি পাইছিল দেখো BOD, এই যে BOD এই কোণটার পরিবর্তে পাইছিলাম 2BAO। তাহলে এইটার ক্ষেত্রে এখন পাবো COD ইকুয়াল 2CAO। তাহলে এখন একটা পাইলা ধাপ 1 ধাপ 2, এখন 3 নম্বরে লিখবা, ধাপ 3 এ আসে, ধাপ 3 ধাপ 1 যোগ 2 করি, ধাপ 1 যোগ ধাপ 2 শেষ, আমাদের 1 মিনিটের প্রমাণ শেষ। দেখো তাহলে একটা কি পাইছো, এখানে কি পাইছো ধাপ 1 এ BOD, দেখো তো ধাপ 1 এ কি পাইছিলা BOD, তাহলে এখানে লিখো যে BOD যোগ ধাপ 1 আর ধাপ 2 যোগ করব, এটা হচ্ছে ধাপ 2 আর এখানে পাইছিলাম ধাপ 1, তাহলে এই যে BOD, এই যে BOD, তারপর কি পাইছো COD ইকুয়াল 2 কি পাইছিলা BAO যোগ এখানে কি পাইছো 2CAO। তাহলে দেখো তো BOD জাস্ট এই কোণটা না, এই কোণটা না, BOD এতটুক, তারপর হচ্ছে COD জাস্ট এতটুক। তাহলে এই পুরা কোণটা পাইলা না তুমি এবার, তাহলে এইটা আর এইটা, এই তাহলে কি লেখা যায় BOC, যে দেখো BOC ইকুয়াল, দেখো এখানে যদি একটা 2 কমন নেই তাহলে কি আসে BAO, তাহলে জাস্ট এতটুকু কোণ, তারপর CAO
এতটুকু কোণ, তাহলে এটা পুরোটাই হয়ে গেল না একটা কোণ, তাহলে কি লেখা যায় বি এ সি, বি এ সি। এই টুটা একবারে একটা ধরে না একটা টু কমন নিছি, তাহলে এই দুইটা যোগ করে কি পাইলাম বি এ সি। এটাই তো তোমার প্রমাণে চাইছে, এটাই তো প্রমাণে চাইছে, প্রমাণিত। দেখো বিওসি, বিওসি ইকুয়াল টু বিএসি, বিএসি, বিএসি। প্রচুর প্যারা, যারা হচ্ছে ভালো করে বুঝছো, মনোযোগ দিছো, এমন কোনো টপিক নেই যে ভাইয়া হচ্ছে একদম খুঁটে খুঁটে বুঝাই দেয়নি, ভাইয়া হচ্ছে পুরো টপিকটা খুঁটে খুঁটে বুঝাই দেওয়ার চেষ্টা করছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। আমাদের মোট ছিল হচ্ছে বিওসি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ, বিএসি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কোণটা এর হচ্ছে দ্বিগুণ। বুঝে গেছে? আমরা পুরো টপিকটা খুব খুঁটে খুঁটে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই, বুঝে গেছে? আর আমাদের একটা গ্রুপ আছে জুনিয়র ক্লাসরুম, স্পেশালি 6, 7 ক্লাস 8, 9, 10 পর্যন্ত, আর একটা হচ্ছে পেজ জুনিয়র ক্লাসরুম। পেজের আর গ্রুপের লিঙ্কটা ভাই ডিসক্রিপশনে দিয়ে দিবে। আর ক্লাসটা এই পর্যন্তই। আর ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো। আর নেক্সট ক্লাসে আবারও জ্যামিতি অথবা ত্রিকোণমিতিক পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফিজ।